আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মৌরিনা? অপরিচিত একটা কণ্ঠ শুনেই পেছনে ফিরে তাকালাম আমি। দেখলাম রাস্তার উপর সাইডে দাঁড়িয়ে আছে এক তরুণ দম্পতি। হালকা কমলা রঙের একটি শাড়ি পরা তরুণী, সাথে কালো আর অ্যাশ কালারের চেকের পাঞ্জাবি পরা এক যুবক। দুজনকে দেখেই অবাক হলাম আমি। এদের কেমন চেনা চেনা লাগছে, আবার ঠিক করে চিনতেও পারছি না। মৌরুকে ঘুরে দাঁড়াতে দেখেই এগিয়ে এলো সেই দম্পতির তরুণীটি, পেছন পেছন এলো সেই যুবকটিও। মেয়েটি এসেই মুখোমুখি দাঁড়ালো মৌরিনের, ওর হাত ধরে বলল, দোস্ত কেমন আছিস? নীরা? চরম অবাক হয়ে প্রশ্ন করলো মৌরি। নীরার চোখ ছলছল করছে। ও চোখে পানি নিয়ে কপট রাগ দেখিয়ে বলল, শালি এখনো চিনোস নাই? ওর বলতে দেরি, কিন্তু মৌরির জড়িয়ে ধরতে দেরি নেই। দুহাতে বন্ধুকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ ইয়ার, আই মিস ইউ। আবেগে নীরা ওকে জড়িয়ে ধরল, কিন্তু কিছুক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগ দেখিয়ে বলল, হ্যাঁ তুই তো মিস করবি, খালি কোনো যোগাযোগ করবি না। সে অনেক কাহিনী, পরে বলবো, কিন্তু তুই এখানে কেন বলতো? আর উনি? এতক্ষণে চোখ পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা যুবকটির উপরে। মৌরির কথায় নিজের স্বামীর কথা মনে পড়ল নীরার। চোখ মুছতে মুছতে বলল, ও হ্যাঁ, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে ফারদিন ভাই। নীরার কথা শেষ না হতেই বিস্ময়ে বলে ফেলল মৌরি। নীরার সাথে থাকা যুবকটি আর কেউ নয়, ফারদিন, সূর্যের বেস্ট ফ্রেন্ড। এতক্ষণ দূরে দাঁড়িয়ে থাকার কারণে ঠিক চিনতে পারিনি মৌরিন, কিন্তু কাছে আসার পর এক ঝলক দেখেই চিনে ফেলেছে। তুই ওকে চিনিস? অবাক হয়ে প্রশ্ন ছড়ে নীরা। ফারদিনও এগিয়ে এসে ওদের দেখে অবাক হয়ে যায়, বলে, তুমি সূর্যের বাঁশফোড়ন, আই মিন মৌরিন না? হ্যাঁ, কিন্তু আপনাদের কানেকশনটা ঠিক বুঝতে পারলাম না। নীরা, আপনি কিভাবে কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তুমি ওকে চেনো কিভাবে? অবাক হয়ে নীরা মৌরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ফারদিন। এই প্রশ্নের জবাবে ওরা দুজনে প্রায় একই সঙ্গে বলে ওঠে, উই আর বেস্ট ফ্রেন্ডস। বলার পর দুজনেরই খেয়াল হয় কথাটা একসঙ্গে হয়ে গেছে, তাই হেসে ফেলে দুজনেই। আর বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে ওদের মাঝখানকার সম্পর্ক নিরূপণ করার চেষ্টা চালায় ফারদিন। বুঝতে পেরেই সেও হেসে দেয়। বেশ কিছুক্ষণ হাসাহাসির পর মৌরি প্রথমে বলে ওঠে, আচ্ছা, আমি তো ফারদিন ভাইকে চিনি সূর্যের বন্ধু হিসেবে, কিন্তু তোর সাথে ওনার যোগাযোগ হলো কি করে? অ্যাকচুয়ালি এতদিনে আমিও জানতাম না যে তোমরা ফ্রেন্ডস, মাত্রই জানলাম। আর নীরার সাথে যখন আমার পরিচয় হয় তখন ও থাকে খুলনায়, ফেসবুকেই পরিচয়, তারপর ধীরে ধীরে প্রেম, আর অবশেষে বিয়ে। মাথা চুলকে উত্তর দেয় ফারদিন। মৌরিন অবাক হয়ে বলে, বিয়েও করে ফেলেছিস? কবে? আর এখন থাকিস কোথায়? নীরা মুচকি হেসে জানায়, বেশি দিন না, 3 মাস আগে বিয়ে করেছি। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে, আর এখন শ্বশুর বাড়িতেই থাকছি। এই গলির শুরুর বাড়িটাই তো আমার শ্বশুরের বাড়ি। এরপর চলল কিছুক্ষণ কথাবার্তা। নীরা প্রায় জোর করেই মৌরিকে ধরে নিয়ে গেল তার শ্বশুর বাড়ি। ফারদিনও ছাড়ার পাত্র নয়, নিয়েই যাবে। শেষমেশ রাজি হতেই হলো মৌরিনকে। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন হাফিজুর রহমান। পুরো কাগজটা সামনে মেলে রাখার কারণে তার মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। অদূরেই দাঁড়িয়ে আছে মৌরিন। নীরা ওর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এটাই আমার শ্বশুর, যা কথা বল গিয়ে। তারপর গলা উঁচিয়ে ওর শ্বশুর হাফিজ সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা দেখুন কে এসেছে। এই মৌরি, যা ওখানে গিয়ে বস। বলেই সোফার দিকে ইশারা করে চলে গেল কিচেনের দিকে। নীরার ডাক শুনে এদিকে মনোযোগ দিলেন হাফিজ সাহেব। খবরের কাগজটা ভাঁজ করতে করতে তাকালেন মৌরির দিকে। ওনাকে দেখেই চমকে উঠল মৌরি। এর আগে ফারদিনের বাবাকে দেখেনিও, তাই হঠাৎ করে ওনাকে দেখে চমকে যাওয়া স্বাভাবিক। দূরে দাঁড়িয়ে ভাবছে, ওজা ভাবছে তা কি সত্যি নাকি ওর কল্পনা? সত্যি হলে এটা কি করে সম্ভব? মৌরিন না? চশমা ঠিক করতে করতে অবাক হয়ে প্রশ্ন করলেন হাফিজুর রহমান। অনেকদিন পর নিজের শিক্ষককে এভাবে দেখে থতমত খেয়ে গেল মৌরি। আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আর এতদিন পর। হাসতে হাসতেই কথা বলতে লাগলেন হাফিজ সাহেব, যেটা দেখে বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেল মৌরিনের। ওদের স্কুলের সবচেয়ে রাগী রকচটা গম্ভীর স্যারটা ওর সাথে হেসে হেসে কথা বলছে, অবিশ্বাস্য। আর সবচেয়ে বড় কথা হলো উনি নীরার শ্বশুর, মানে ফারদিনের বাবা। ক্লাস 9-10-এ হাফিজুর স্যার ওদের ফিজিক্স নিতেন, যিনি ছিলেন প্রচণ্ড রাগী একজন মানুষ। পড়া নিয়ে একটু এদিক ওদিক করলে ছাত্রদের যে কি মারটা মারতেন তা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও মেয়েরা সে তুলনায় কমই মার খেত। আর সৌভাগ্যের ব্যাপার হলো মৌরিন কখনো তার হাতের বেতের বাড়ি খায়নি। কিন্তু এই লোকটাকে নিজের শ্বশুর হিসেবে কিভাবে মেনে নিল নীরা? আর স্যারই বা কিভাবে ওকে বৌমা বানিয়ে ফেললো? ক্লাসের সবচেয়ে ফাজিল বাচ্চা দুটো ছিল নীরা আর মৌরি। এর মধ্যে নীরা একটু বেশিই ছিল, যার কারণে ফিজিক্স স্যারের অতিরিক্ত বকা আর ছাড়ি খেতে হতো ওকেই। স্যারের ব্যবহারে সব সময় মনে হতো উনি নীরাকে পছন্দ করতেন না, বরং ওকে অপদস্থ করার চেষ্টা করতেন। যেমন ক্লাসে এসেই সবার আগে ওকেই পড়া ধরতেন, আর কোনো কিছু নিয়ে বকা দিলে দোষ যারই থাক না কেন নীরাকেই বেশি শাস্তি পেতে হতো। আজ সেই ফাসিল মেয়েটাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে স্যার, অবিশ্বাস্য। কিছুক্ষণের মধ্যেই নীরা সকালের নাস্তা আর চা নিয়ে হাজির হলো। ফারদিনও ফ্রেশ হয়ে এসে জয়েন করলো ওদের সাথে। চারজন মিলে জমিয়ে আড্ডা হলো। তারপর মৌরি অবাক হয়ে খেয়াল করলো হাফিজ স্যারের সেই রাগি মার্কা অবস্থা আর নেই, বরং তিনি হয়েছেন অনেক হাসি খুশি আর উৎফুল্ল। সত্যিই বয়স মানুষের জীবনে অনেক কিছুই বদলে দেয়। নীরাদের বাড়ি থেকে বেরিয়ে হাইওয়েতে উঠলাম। এতক্ষণে এলাকা বেশ জেগে উঠেছে, রাস্তার লোকেরও অভাব নেই, দোকানপাট খোলা শুরু করেছে, আর কর্মব্যস্ত মানুষেরা তাদের কর্মস্থলে যাচ্ছেন। আমি একা একা হাইওয়ে ধরে হেঁটে চললাম। একটু দূর এগোতেই চোখে পড়ল বিপরীত দিক থেকে আসা সূর্য ভাইকে। সে বাইক চালিয়ে এদিকেই আসছে। ফাজিল মেয়ে, কোথায় কোথায় ঘুরছিলি তুই? হ্যাঁ, আমি খুঁজে খুঁজে হয়রান। বাইক থামিয়ে রাগ আর বিরক্ত প্রকাশ করলো সূর্য। মৌরি দায়ী সারাভাবে বলল, খুঁজতে কে বলেছে? আমি বলেছি? খোঁজাখুঁজি না করে ঘুমালেই পারতেন, শুধু শুধু সময় নষ্ট। দেখ পাঁচফোড়ন, সাত সকালে তেরামি শুরু করিস না। এমনিতেই 1 ঘন্টা ধরে তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি আমি। চল বাসায় চল। সূর্যের ক্লান্ত চেহারা দেখে আর বিরক্ত করলো না মৌরি। ছেলেটাকে আচ্ছা মতন শিক্ষা দেওয়া হয়েছে আজ, নাকি দড়ি দিয়ে ঘুরানো যাকে বলে। সাত সকালে ঘুম থেকে উঠে নাওয়া খাওয়া ছেড়ে 1 ঘন্টা ধরে ওকে খুঁজছে, কম কথা। নীরা আজ বাসায় এসেছে। সকাল সকাল ব্রেকফাস্টের পরই হঠাৎ তার আগমন। যদিও এতে বেশ খুশিই হয়েছি আমি। ওর সাথে কথা বলতে বলতে ল্যাপটপ নিয়ে এসে হিয়াকে কল দিলাম। তারপর 3 বন্ধুকে নিয়ে শুরু হলো আমাদের অনলাইন অফলাইন আড্ডা। কথার ছলে আমি হিয়াকে উদ্দেশ্য করে বলে উঠলাম, দোস্ত, নীরা তো বিয়ে করে ফেলেছে, আমিও করব ভাবছি, তা তুই কবে করবি? প্রেম ট্রেম কিছু করছিস রে? নীরাও তাল দিয়ে উঠল, দেখ, প্রেম আবার করার মতোই কিছু হলো নাকি? আর আমি তোদের মতো গাধা না, ঠিক আছে? প্রেম করে রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। প্রতিবাদ করে উঠল হিয়া। সেটা শুনে নীরা লাফিয়ে উঠে বলল, এখানে রিক্সের তুই কি দেখলি? বিয়ের আগে প্রেম করবি, ছেলের সাথে জানাশোনা হবে, তারপর বাপকে বলবি বিয়ে দিয়ে দিতে, তাতেই তো হলো। বাপি যদি না মানে? তাহলে আর কি, কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিবি, দেখবি বাপ্পা ঠিক মেনে নেবে। মৌরির কথা শেষ করতে দিল না নীরা। ঢং করে অ্যাক্টিং করে পড়ল, আর তাও যদি না মনে হয় তাহলে 2টা বছর ওয়েট করে বাচ্চা পয়দা করে ফেলবি। তারপরে আঙ্কেলকে গিয়ে বলবি, বাবা তোমার নাতিকে একটু দোয়া করে দাও তো। নীরার বলার ঢং আর অ্যাক্টিং দেখে খিলখিল করে হেসে ওঠে মৌরি। হিয়া গাল ফুলিয়ে বলল, আমার এত প্রেম করার স্বাদ নেই, তোদের ছিল তোরা করেছিস, এখন বিয়ে করবি, খুব ভালো কথা, কিন্তু আমাকে খেপাতে আসবি না। তুই তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ বিশ্বাসী? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে নীরা। হিয়া ডোন্ট কেয়ার মুড নিয়ে বলে, অবশ্যই। তোর বরটা যদি কোনো স্যাসরা টাইপ কিংবা তার মেন্টালিটির সাথে যদি তোর না মেলে তখন? বাপি কখনোই অমন ছেলে চয়েস করবে না, অ্যান্ড আই নো মাই বাপিজ চয়েস ইউ বেস্ট ফর মি। হ্যাঁ হ্যাঁ,
তোমার বেস্ট চয়েচিং পাপ্পি তখন একটা আতপুরো কুমড়ো পটাশকে ধরে এনে বিয়ে দিয়ে দেবে। তখন আমরা দেখব, তখন হবে আসল মজা। কখনোই এমনটা হবে না। হিয়ার আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে একে অপরের দিকে তাকায় নীরা মৌরি। পরক্ষণেই চোখে চোখে কি যেন ইশারা করে শয়তানি হাসি দেয় দুজন। নীরা মজা করে বলে, বাসরাতে যখন অজানা অজানা একটা ছেলে তোর গায়ে হাত দেবে, তোর সাথে। কথা শেষ করতে পারে না নীরা, তার আগে আতঙ্কে চেঁচিয়ে ওঠে হিয়া। অবজা নীরা, প্লিজ অবজা, আমি আর ভাবতে পারছি না। ভাবতে না পারার কি আছে? ও তো যা বলছে সত্যিই বলছে। এই নীরা, বাক্য সম্পূর্ণ কর। জানিস না মনের ভাব অসম্পূর্ণ করে বলতে নেই। বল বল। না নীরা, স্টপ। মরিন, তোদের এই অশ্লীলতা বন্ধ কর প্লিজ। আমি তো বলবোই। হাত, তুই কি জানিস পৃথিবীর সবচেয়ে মজার কথাগুলো অশ্লীল? বলেই দাঁত বের করে হাসতে লাগলো নীরা। হিয়া খেপে গিয়ে বলল, তোর অশ্লীল মজা কথাগুলো তোর পকেটে রাখ, ফাজিল কোথাকার। এবার মৌরি বেশ ঢং করে বলল, আপনি জানেন কি, সাধারণ হাসির গল্প বলে আপনি মানুষকে ততটা হাসাতে পারবেন না যতটা পারবেন একটা অতি ক্ষুদ্র অশ্লীল গল্প বলে। বলেই ফিক করে হেসে দিল মৌরি, সাথে নীরাও। দুজনে হাসতে হাসতে হাই ফাইভও করে নেয় একবার। তা দেখে হিয়া অভিমান করে বলে, আমাকে নিয়ে ফাজলামি করিস, বেশ, আর কোনোদিন কথা বলবো না তোদের সাথে। আর মৌরি, দেখিস তোর বিয়েতেও আমি আসবো না। তোকে দাওয়াত দিলে তো তুই আসবি, আমি তো তোকে ডাকবই না। ধ্যাত, বলে রাগে দুঃখে অপমানে কল কেটে দেয় হিয়া। ডাটা অফ করে মুহূর্তেই অফলাইন হয়ে যায়। ওর কাণ্ড দেখে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে নীরা মৌরি। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে সূর্য আর ফারদিন। ফারদিনের হাতে একটা সিগারেট। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে সে তার প্রিয় বন্ধুর সাথে গল্পে মেতে উঠেছে। ফারদিন বলল, তাহলে মৌরিনকেই বিয়ে করবি? কেন, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করব নাকি? হেসে হেসেই প্রতি উত্তর করে সূর্য। ওর মনোভাব দেখে নিজের মত প্রকাশ করতে দ্বিধায় পড়ে ফারদিন। অস্বস্তি কাটাতে মাথা চুলকে বলে, না মানে ও তো অসুস্থ, মানসিক রোগীদের তো মেন্টাল হসপিটালে থাকা দরকার। ওকে বিয়ে করে কি করবি তুই? শেষ পর্যন্ত তো মেন্টাল হসপিটালে রেখে আসতে হবে। ফারদিনের কথা শুনে ওর মনের ভাবটা ঠিক বুঝে নেয় সূর্য। বুঝতে পেরে মনের ভেতর একটা সূক্ষ্ম রাগ অনুভব করে। ভ্রুকুচকে বলে, তোদের মতো কিছু গুজব ছড়ানো পাবলিকদের জন্যই আজ দেশটার এই অবস্থা। তোরা পুরোটা না জেনেই আতঙ্ক ছড়াতে ওস্তাদ। পাঁচফোড়ন এমন কিছু অসুস্থ না যে ওকে হসপিটালে রাখতে হবে। ওর এই সমস্যাটার পেছনে দায়ী ওর একাকিত্ব। আমরা সবাই যদি ওকে দূরে ঠেলে দেই তাহলে তো আরও বেশি একাকিত্বে ভুগবে। দেখ, প্যারানয়েড সিজোফ্রেনিয়া চিকিৎসা করে ভালো হবার মতো রোগ নয় ঠিকই, কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে রোগটাকে ঠিক দমিয়ে রাখা যায়। ওর পরিচর্যা করতে করতে তুই আবার হাঁপিয়ে উঠবি না তো? ওকে নিয়ে বিরক্ত হওয়ার যদি এতটুকু চান্স থাকে, আই প্রমিস ওকে আমি বিয়ে করব না। কিন্তু আমি তোকে গ্যারান্টি দিতে পারি, আমার ভালোবাসায় এতটুকু খাদ নেই। ও যেমনই হোক, পাগল অথবা স্বাভাবিক, আমি ওকে ভালোবাসতাম, ভালোবাসি এবং ভালোবাসবো। আচ্ছা সত্যি করে বলতো, নীরা যদি এমন হতো তুই কি ওকে ছেড়ে দিতি? নিশ্চয়ই নয়। তাহলে আমি কিভাবে ছেড়ে দেই? সূর্যের এই প্রশ্নের কোনো জবাব দিল না ফারদিন। ওর কথা তো সত্যি, ও তো নীরার এমন কিছু হলে ওকে ছেড়ে যেতে পারতো না। তাহলে সূর্যকে সে কথা কি করে বলল? এটা নিয়ে আর কিছু বলতে যাবে তার আগে ঘর থেকে রুতবার গলা পাওয়া গেল। ফারদিন ভাই, নীরাপু ডাকছে। নীরার নাম শুনেই চমকে উঠল ফারদিন। আসছি বলেই দৌড়ে যেতে গিয়েই আবার ফিরে এলো। তাতে সূর্য অবাক হয়ে বলল, কিরে ফিরে এলি যে? আরে আমার হাতে তো সিগারেট, নীরা এটাকে সহ্যই করতে পারে না। ও দেখলে এখন বহুত কাহিনী করবে, কি করি বলতো? ফারদিনের হন্তদন্ত ভঙ্গি দেখে সূর্য চট করে বলে উঠল, ফেলে দিলেই তো পারিস, আর একটা সেন্টার ফ্রেশ মুখে ঢুকিয়ে নে, তাহলেই তো হচ্ছে। ফেলে দেব? মাত্রই তো ধরালাম, সবে একটা টান দিয়েছি। তারপর কি যেন একটা ভেবে বলল, তুই একটা কাজ কর না ভাই, এটা একটু ধর প্লিজ, ফেলে দিস না, আমি এক্ষুনি আসছি।
বলেই অনেকটা দৌড়েই ঘর থেকে বেরোলো ফারদিন। ও চলে যেতেই হাতের সিগারেট আর ওর চলে যাওয়ার দিকে আহম্মকের মতো তাকালো সূর্য। একটা সিগারেটের জন্য এত কিছু? হিয়ার সাথে ঝগড়াঝাটির পর আমি আর নীরা গেলাম সূর্য ভাইদের বাড়ি। সেখানে ফারদিন ভাই আছে আর নীরা ওনার সাথেই এসেছে, তাই ফারদিন ভাইয়ের সাথে দেখা করার জন্য আমিও ওই বাড়িতে গেলাম। বাসায় এসেই শুনলাম সূর্য আর ফারদিন ভাই ওর ঘরে বসে আড্ডা দিচ্ছে, তাই আমরাও তাদের কাছে ব্যাঘাত ঘটালাম না। দুজনের উৎপার সাথে বসে গেলাম ক্যারাম খেলতে। অনেকটা সময় পার হয়ে যাবার পরও যখন ফারদিন ভাইয়ের কোনো পাত্তা নেই, তখন অধৈর্য হয়ে উঠল নীরা। এতটা সময় পার হয়ে গেল অথচ তার স্বামীর দেখা নেই। অবশ্য নতুন নতুন বিয়ে হলে মেয়েরা স্বামীকে এমন চোখে হারাবেই, তাই শেষ পর্যন্ত রোদবাকে দিয়ে ডেকে পাঠালাম ফারদিন ভাইকে। ফারদিন বেরিয়ে যাবার পরপরই রুমে ঢুকলো মৌরি। আলতো করে দরজাটা খুলতেই নাকে এলো এক বিশ্রী গন্ধ। গন্ধটা ভালো করে শুকে দেখতেই আশ্চর্য হয়ে গেল ও। গন্ধটা সিগারেটের। সূর্যের ঘরে সিগারেটের গন্ধ? অবিশ্বাস্য। কিন্তু সূর্য কোথায়? ওকে খুঁজতে খুঁজতেই ঘরের ব্যালকনিতে চলে যায় মৌরি। এখানে এসে আরও অবাক হতে হলো ওকে। পুরো ব্যালকনিটা ধোঁয়ায় পরিপূর্ণ। মেঝেতেও কয়েকটা আধ খাওয়া সিগারেটের অংশ পড়ে আছে। মৌরি অবাক হয়ে বলল, কি ব্যাপার, ঘরে সিগারেটের এত টুকরো কেন? আর এত ধোঁয়া হলো কি করে? ওই যে ফারদিন। হাই তুলে কথা বলতে যায় সূর্য, ফলে ওর বাম হাত ধরে রাখা সিগারেটটা চোখে পড়ে যায় মৌরির। সূর্যের হাতে ধোয়া ওরা আধ খাওয়া জ্বলন্ত সিগারেট। তার মানে সে কি সিগারেট খাওয়া শুরু করেছে? হি ইজ এ স্মোকার। মৌরি বিস্ময়ে বলল, আপনি সিগারেট খান? আপনার হাতে সিগারেট? আচমকা মৌরিকে দেখে চমকে গেছে সূর্য, আর ওর এমন প্রশ্ন আরও বেশি অবাক হয়ে গেছে। মৌরি যে ওকে স্মোকার ভাবতে শুরু করেছে সেটাও বুঝতে পারছে। থতমত খেয়ে ব্যালকনি দিয়ে সিগারেটটা ছটকা দিয়েই বলল, মানে না, এটা আমি খাইনি। ওই যে ফারদিন, ও। সূর্যকে তোতলাতে দেখে ও যে সিগারেট খেয়েছে এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হলো মৌরি, কারণ চোর ধরা পড়লেই এমন তোতলা তুতলি করে। সূর্য নিশ্চয়ই লুকিয়ে সিগারেট খাচ্ছিল, তাই মৌরিকে দেখে কথা ঘোরাবার চেষ্টা করছে, নয়তো তোতলাবে কেন? আর ওকে মিথ্যে বলতে দেখে আরও এক ধাপ অবাক হয়ে যায় ও মিথ্যেও বলে? আবার মিথ্যেও বলছেন? নিজের হাতে সিগারেট ধরে রেখে অন্যের দোষ দিচ্ছেন? বলি ফারদিন ভাই, সিগারেট খেয়ে আপনার হাতে এটা কেন? ফাজলামি করেন আমার সাথে? পাঁচফোড়ন, বিশ্বাস কর, আমি সিগারেট খাইনি। জীবনে কোনো দিন ছুঁয়ে দেখেছি কিনা সন্দেহ। এটা ফারদিনের খাওয়া ছিল, নীরা ডেকেছে তাই। ও এটা। ওর কথা শেষ করতে দেয় না মৌরিন। ভেঙচি কেটে বলে, ও তাই আপনি একটু টেস্ট করার জন্য হাতে নিয়েছিলেন, তাই না? লজ্জা করে না আপনার নিজের সিগারেট খেয়ে বন্ধুর ঘাড়ে দোষ চাপাতে? মিথ্যেবাদী। অবস্থা ক্রমশ বেগতিক হয়ে যাচ্ছে। সূর্য যতই সত্যিটা বলার চেষ্টা করছে, মৌরি ততই ওকে আরও বেশি অপমান করছে। কথাগুলো বিশ্বাস তো করছেই না, বরং যা নয় তাই বলে যাচ্ছে। মৌরি যখন নিজ মনে সূর্যকে সিগারেট খাওয়ার অপরাধে ধিক্কার জানাতে ব্যস্ত, তখন হঠাৎই ওকে ধাক্কা মেরে বসল সূর্য। ধাক্কা খেয়ে কিছু বুঝে ওঠার আগেই মৌরিনকে দেওয়ালের সাথে চেপে ধরল ও। মুখের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলল, সিগারেট খেয়েছে কিনা তা এখনই প্রমাণ হয়ে যাক। প্রতি উত্তরে আর কিচ্ছু বলার সুযোগ পেল না মৌরিন। তার আগেই ঠোঁটছোড়া দখল হয়ে গেল অন্যের কাছে। আচমকা ওর এই আক্রমণের চরম অবাক হলো মৌরিন। এমন আহম্মকি স্টাইলে যে সূর্যকে ফার্স্ট কিসটা করে বসবে ভাবতেই পারেনি। ওকে ধাক্কা দেবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই গোবেচানার মতো দাঁড়িয়ে থেকে অনুভব করতে লাগলো ওর ঠোঁটের কী হাল করছে খাটাসটা। প্রায় 2 মিনিট পর সূর্য ওর ঠোঁট জোড়া ছেড়ে দিল। বাম হাতে নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, এবার বিশ্বাস হলো তো? আচ্ছা সত্যি করে বলতো, তুই শুধু ঠোঁটে একটা চুমো খাওয়ার জন্যই এত কাহিনী করলি, তাই না? মিষ্টি করে এসে বললেই তো হতো, আমি দিয়ে দিতাম। শুধু শুধু ঠোঁটটা কেটে গেল তোর, বেচারি। বলেই বাঁকা হাসি দিয়ে ওকে চোখ টিপ মারল সূর্য। তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে শেষ বাজাতে বাজাতে চলে গেল। মোটামুটি বাসাটা আজ লোক সমগমে ভর্তি। 10টার দিকে বড়মা, বড় বাবা আর ফাইসাপু এসেছে।
আর তার ঠিক পরপরই এসেছে মামা মামুনি আর রুদ্র ভাই। কাল বিকালে রাতারগুলো সোয়াম ফরেস্ট দেখে সরাসরি বাড়ি এসেছে রুদ্র ভাই। আর তার বেশ কিছুদিন আগেই ফিরেছে ফাইসা আপু। প্রতিবার ফাইসা আপু আর রুদ্র ভাই একই সাথে বাড়ি ফেরে, কিন্তু এবার কেন যেন আলাদা। নীরা আর ফারদিন ভাইও চলে এসেছে। ভাবছেন হঠাৎ এত মানুষ আসার কারণ কি? কারণ তেমন কিছুই না, এমনি একটা গেট টুগেদার করা। অবশ্য আরও একটা কারণ আছে, সেটা হলো মৌরি সূর্যের বিয়ের ডেট ফিক্সড করা। দুপুরে খাওয়ার পর আমাদের ড্রয়িং রুমে বড়রা বসলেন আলোচনা করতে। বিয়ে কবে হবে, কোথায় হবে, এইসব নিয়েই তাদের মূল আলোচনা চলছে। আর আমার ঘরে বসে আমরা ছোটরা সবাই আড্ডা দিচ্ছি। আমরা মানে আমি, নীরা, রুতবা, ফয়সাবু, সূর্য, রুদ্র, ফারদিন ভাই আর ওদের কিছু ফ্রেন্ডস। যেহেতু বিয়ের কারণেই সবাই একসাথে হয়েছে, সেহেতু আড্ডার মূল টপিক আমাদের বিয়ে। রুতবা নীরার সাথে বসে বসে প্ল্যানিং করছে সে আমাদের বিয়েতে কি কি করবে। সূর্য, ফারদিন ভাই আর ওদের ফ্রেন্ডসরা মিলে কি যেন বলা বলি করছে আর হাসছে। ওদের এমন হাসাহাসি দেখে লজ্জায় আমার কান গরম হয়ে যাচ্ছে। সূর্য ভাইও তাল দিচ্ছে ওদের সাথে। পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু এতেও যেন কিছু অপূর্ণতা থেকেই যাচ্ছে। ফাইসাবুকে দেখছি সব কিছুতেই সে অন্যমনস্ক। আমরা আড্ডা দিচ্ছি আর সে শুধু গালে হাত দিয়ে সবটা দেখে যাচ্ছে। ওকে দেখেই বুঝতে পারছি ওর এসবে মন নেই, কিন্তু কেন মন নেই সেটা ধরতে পারছি না। দু একবার জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ও উত্তর দেয়নি। আবার রুদ্র ভাইকেও দেখছি একই অবস্থা। সে আড্ডা দিচ্ছে ঠিকই, কিন্তু কেন যেন মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলছে। বিশেষ করে যখনই বিয়ে নিয়ে কিছু কথা উঠছে তখনই। কারণটা অবশ্য আমার অজানা নয়। আর সে যখন চুপ হয়ে যায়, কেন যেন আমিও অন্যরকম একটা অস্বস্তিতে পড়ে যাই। হয়তো সে আমায় ভালোবাসে বলেই, কিন্তু আমার তো কিছু করার নেই। যদি থাকতো তবে কিছু না কিছু অবশ্যই আমি করতাম। নিজের ফোন হাতে নিয়ে অস্বস্তি কাটাতে বসে পড়লাম। ফোনেও কাজ নেই, তাই অযথা গেমস খেলে টাইম পাসের চেষ্টা করে যাচ্ছি। কিছুক্ষণ যেতেই পুরোপুরি গেমসে মনোযোগ দিয়ে ফেললাম আমি। আড্ডায় আর মন নেই। বেশ কিছুক্ষণ ধরে সূর্যের কানের কাছে ফারদিন কি যেন ফিসফাস করছে। ও কি যেন বলছে আর ফিকিয়ে ফিকিয়ে হাসছে। তাতে কেন যেন বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলছে সূর্য। কিছুক্ষণের মধ্যেই খুব উত্তেজিত লাগলো ওকে, যেন ও রেগে গেছে। তাতে হাসতে হাসতেই কি যেন ইশারা করলো ফারদিন। সূর্য রেগে গিয়ে মাথা নেড়ে সাই জানাতেই খুশি হয়ে উঠল ফারদিন। একটু কেশে নিয়ে গলা পরিষ্কার করে বলল, মরিন, একটা প্রশ্ন করি। ফারদিনের ডাকে ফোন থেকে চোখ তুলল মৌরি। এতক্ষণ সে ফোনের ভেতরেই ডুবেছিল। ওর কথা শুনে বলল, জি ভাইয়া বলুন। এবার একটু ইতস্ততের ভান করলো ফারদিন। আমতা আমতা করে বলল, মানে আসলে প্রশ্নটা যদিও তোমাদের পার্সোনাল, বাট তারপরও আমিই করছি। মানে জানতে চাচ্ছিলাম আর কি, তুমি সূর্যকে কি বলে ডাকো? ওর প্রশ্ন করার ধরন দেখে কিছুটা অবাক হলো মৌরিন। প্রশ্ন শুনে কি উত্তর দিলে ভালো হবে, কিংবা ফারদিন হঠাৎ কেন এই কথা জিজ্ঞেস করছে সেটা না ভেবেই চট করে বলে ফেলল, কেন ভাইয়া বলে ডাকি। ফারদিন যেন জানতই ও এই কথাটাই বলবে, তাই খুশিতে লাফিয়ে উঠে বলল, ভাইয়া। দোহাতে তালি বাজিয়ে সূর্যের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি বলেছিলাম না, ওটা তোর বউ না, তোর বোন। দে 500 টাকা দে, বাজেতে হেরে গেছিস না। ফারদিনের কথার কোনো মাথামুন্ডু কিছুই বুঝল না মৌরি। ফারদিন কিসের 500 টাকার কথা বলছে তাও না। তবে এবার খেয়াল করলো ফারদিন যখন ওকে এই প্রশ্নটা করেছিল, তখন উত্তরের অপেক্ষায় ফারদিন যেমন উৎসুক হয়ে তাকিয়েছিল, ঠিক তেমনি সূর্য আগ্রহী চোখে ওর দিকে তাকিয়েছিল। তবে কথাটা বলার পরই সূর্যের মুখটা পানসে হয়ে গেল, বরং সে হতাশায় মুখ ঘুরিয়ে নিল। তবে পরক্ষণেই ফারদিনের কথা শুনে পকেটে হাত ঢুকিয়ে মানিব্যাগটা বের করলো। সেখান থেকে 500 টাকার কচকচে একটা নোট হাতে নিয়ে ফারদিনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, ওটা তো ওর ছোটবেলার অভ্যাস, সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। দেখবি বিয়ের পর ঠিক হয়ে গেছে, সেটা নিয়ে লাফানোর কিছু নেই। আর আমি জানতামই যে ও উত্তরটা ভাইয়াই দিবে, তাই বাজিতে রাজি হইনি। তবু চেয়েছিস যখন, তখন দিলাম। ফারদিন হাত বাড়িয়ে টাকাটা নিতে নিতে বলল, সে তুই যাই বলিস মাম্মা,
বাজিতে হেরেছিস তো। ওদের কথাবার্তা দেখে সবাই নিজেদের কাজ ছেড়ে ওদের দিকে তাকিয়ে আছে। ফারদিনের খুশি খুশি চেহারা দেখে নীরা বোকার মতো প্রশ্ন করলো, তোমরা কি নিয়ে এত খুশি হচ্ছ? ওর কথা শুনে ফারদিন বেশ আদুরে ভঙ্গিতে ঢং করে বলল, তেমন কিছু না বেবি, শুধু মৌরি আর মৌরির ভাইয়ের প্রেমের বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আমার কি ধারণা জানো, সূর্যের বিয়ের পরও মৌরি ওকে ভাইয়াই ডাকবে, যেহেতু বহুদিনের অভ্যাস, বদলাতে পারবে না। তারপর ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন লোকে বলবে, ওই দেখ বিবাহিত ভাই বোন হেঁটে যাচ্ছে। বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো ও। পুরো ব্যাপারটা বুঝে নিয়ে বাকিরাও হাসতে শুরু করলো। শুধু এক মুহূর্তের জন্য চমকালো মৌরি আর রুদ্র, কারণ মৌরি আর মৌরির ভাই কথাটা চমকে দিয়েছে ওদের। মৌরি চমকে উঠে ভাবলো, তার মানে কি সূর্য ফারদিন সব জেনে গেল? কিভাবে? তবে ওর আশ্চর্যের রেশ কেটে গিয়ে বুকে ঠান্ডা হলো প্রায় সঙ্গে সঙ্গেই। সূর্যের নাম শুনেই বুঝতে পারল কিছুক্ষণ আগে ও সূর্যকে ভাইয়া বলে ডাকে, সেটা নিয়েই কথা হচ্ছিল। আর তাই সবাই হাসছে। এটা ভেবেই মনে মনে বেশ লজ্জা পেল মৌরি। হবু বর্গে ভাইয়া ডাকছে, এটা অবশ্যই হাস্যকর ব্যাপার। তাই হ্যাবলা কান্তের মতো সূর্যের দিকে তাকাতেই দেখতে পেল সূর্যও ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। তার কুচকানো ভ্রু চোরাই বলে দিচ্ছে সে তার বোকামিতে কতখানি বিরক্ত। তাদের হাসাহাসির পালা যখন চলমান, তখন হঠাৎই ড্রয়িং রুম থেকে মিসেস অন্তরার কণ্ঠ শোনা গেল, রুদ্বা, ফাইজা, প্লিজ তোমরা সবাই এ ঘরে আসো। ডাক শুনেই সবার হাসাহাসি মোটামুটি বন্ধ হয়ে গেল। তারা সেবা জরুরি ডাক পড়েছে ভেবেই উঠে গিয়ে ড্রয়িং রুমের দিকে যাত্রা করলো। শুধু গেল না সূর্য, ও সবার চলে যাওয়ার অপেক্ষা করতে লাগলো। মৌরি যখন বেরিয়ে যাবে তার ঠিক আগ মুহূর্তে ওর এক হাত ধরে হ্যাচকা টান দিয়ে সোফায় বসিয়ে দিল। আচমকা ওর এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় মৌরি। বিস্ময়ে কিছু একটা বলতে যাবে তার আগেই ওর দোকানে হাত রেখে সূর্য দাঁত কটমট করে বলল, সমস্যা কি তোর? হ্যাঁ, সমস্যা কি? মৌরি থতমত খেয়ে বলল, সমস্যা মানে? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো সবসময় ভাইয়া ভাইয়া বলে কানের পোকা বের করে ফেলিস কেন? এমনভাবে ডাকিস যেন আমি তোর মায়ের পেটের ভাই। আর কখনো যেন তোর মুখে ভাইয়া ডাক না শুনি। বিয়ে হওয়া পর্যন্ত সময় দিলাম, অভ্যাস ঠিক না করলে দেখিস আমি তোর কি করি। সূর্যের ভয়ঙ্কর ডাক দেখে মৌরি মিনমিন করে বলল, ভাই না ডেকে কি বলে ডাকবো আপনাকে? আপনি তো আমার অনেক বড়। তো তুই কি ফিডার খাওয়া ছেলেকে বিয়ে করবি? গাধি একটা। শোন, তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোর মুখে যেন নেক্সট টাইম এই ভাইয়া ডাক না শুনেছি, তাই বলে আবার বাংলা সিনেমার নায়িকাদের মতো ওগো হ্যাঁ গো শুনছো গো করবি না, নয়তো চাপকে পিঠের ছাল চামড়া তুলে দেব। মনে রাখবি তো? সূর্যের প্রশ্নের উত্তরে ভয়ে ভয়ে মাথা নাড়ে মৌরিন। তা দেখে হাসি ফোটে ওর মুখে। খুশি হয়ে বলে, গুড গার্ল। তারপর হঠাৎই ওর দুগালে হাত রেখে মুখটা খুব কাছে টেনে আনে। ওর মতি গতি দেখে আরো ভয় পেয়ে যায় মৌরি। না জানি এই ছেলে আর কি যে করে। ওকে আরো ভয় পাইয়ে দিতেই সূর্য ফিসফিস করে বলে, ভয় পেয়েছিস নাকি? মাঝে মাঝে এমন ওয়ার্নিং দিতে হয়, বুঝেছিস? নয়তো তোর মতো ঘাটতেরা সোজা হয় না। বলেই আর অপেক্ষা করে না সূর্য। হাসতে হাসতেই দ্রুত প্রস্থান করে।